স্পোকেন ইংলিশের ধারাবাহিক ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে বিভিন্ন অক্সিলারি, মডাল, সেমি মডাল বা ডিফেক্টিভ ভার্ব নিয়ে আলোচনা করছি। কোন ধরনের ডেলি লাইফের কনভারসেশনের ক্ষেত্রে আমরা এই মডাল, সেমি মডাল বা অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করে সেন্টেন্স গঠন করব সে বিষয়ে আলোচনা করছি। তো আজকের ক্লাসে আমি এরকম ধরনের আরও একটি টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হ্যাভ টু আমরা কখন ব্যবহার করি সে বিষয়ে আমরা নিশ্চয়ই জানি যে কোন ধরনের সিচুয়েশানে বা কোন ধরনের কনভারসেশনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি। হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করে কোন ধরনের সিচুয়েশানে বা কোন ধরনের কনভারসেশনের ক্ষেত্রে আমরা সেন্টেন্স গঠন করব, এর উপরে একটা ভিডিও দেওয়া আছে। তোমরা যদি হ্যাভ টু বা হ্যাজ টু এর ক্লাসটি না করে থাকো তো তোমরা এখনই ওই ক্লাসটি করে আসবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটি বুঝতে অনেক সহজ হবে, অনেক ইজি হবে। কারণ আমি এই হ্যাভ টু বা হ্যাজ টু এর নেগেটিভ যে সেন্স বা ওই সেন্টেন্সগুলো আমরা কখন নাবোধক অর্থে ব্যবহার করব, কীভাবে ওই সেন্টেন্সটা গঠন করব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি প্রথমেই তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দিচ্ছি যে কোন ধরনের সিচুয়েশানে বা কোন ধরনের সেন্টেন্সগুলো গঠনের ক্ষেত্রে আমাদেরকে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে হয়। যেমন আমি কিছু উদাহরণ লিখি। উই হ্যাভ টু গো টু স্কুল। উই হ্যাভ টু গো টু স্কুল, আমাদেরকে স্কুলে যেতে হয় বা আমাদেরকে স্কুলে যেতে হবে। তার মানে আমরা যখন সেন্টেন্সটি হ্যাভ টু দিয়ে গঠন করব তখন সেন্টেন্সটি যে সেন্টেন্সের যে কাজটি করতে বোঝাবে সেটাকে জোর দেওয়া হবে। অর্থাৎ কি আমরা আমাদেরকে অবশ্যই স্কুলে যেতে হবে। এই সেন্টেন্সটি দ্বারা কি বোঝাচ্ছে? অবশ্যই আমাদেরকে স্কুলে যেতে হবে, আমাদেরকে জোর দেওয়া বোঝাচ্ছে এই সেন্টেন্স দ্বারা। তো কোনো সেন্টেন্স দ্বারা কোনো একটি কাজ করতে হয় বা কোনো একটি কাজ করতে হবে, কাজটি করতে বাধ্য বা অবশ্যই করতে হবে, এরকম ধরনের সেন্স যদি সেই সেন্টেন্সে প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। আরও কয়েকটি উদাহরণ দেখো তোমরা। হি হ্যাজ টু কুক রাইস। হি হ্যাজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় বা তাকে ভাত রান্না করতে হবে। তাহলে আমরা যখন হ্যাজ টু দিয়ে গঠন করব তখন কি তাকে অবশ্যই ভাত রান্না করতে হবে, এই সেন্টেন্স দ্বারা জোর দেওয়া বোঝাচ্ছে যে তাকে ভাত রান্না করতে হবে। এরপরে আরও একটি উদাহরণ দেখো। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হবে। আমি হয়তো পরীক্ষায় খারাপ করেছি, আমি হয়তো আমার ভাই খারাপ করেছি, এজন্য আমাকে ইংরেজি শিখতে হবে। এখানে জোর দেওয়া হচ্ছে যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। যদি কোনো সেন্টেন্স দ্বারা এরকম ধরনের জোর দেওয়া প্রকাশ পায় তাহলে সেই ধরনের সেন্টেন্সগুলো গঠনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করে সেন্টেন্স গঠন করব। আমাদেরকে স্কুলে যেতে হয় বা স্কুলে যেতে হবে, আমাকে ভাত রান্না করতে হবে বা আমাকে ভাত রান্না করতে হয়, আমাকে ইংরেজি শিখতেই হবে। তো এই ধরনের সেন্টেন্সগুলো গঠনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করে সেন্টেন্স গঠন করেছি। তো এর নেগেটিভ ফর্ম বা এর নেগেটিভ সেন্স যখন আমরা প্রকাশ করব সেক্ষেত্রে আমাদের কীভাবে সেন্টেন্সটি গঠিত হবে সে বিষয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। উই হ্যাভ টু গো টু স্কুল, আমাদেরকে স্কুলে যেতে হয়। উই হ্যাভ টু স্লিপ আর্লি, আমাদেরকে দ্রুত ঘুমাতে হয়। উই হ্যাভ টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হয়। দে হ্যাভ টু প্লে, তাদেরকে খেলতে হয় বা তাদেরকে খেলতে হবে। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা গঠনের ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করেছি। তো এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা বলবো যে আমাকে স্কুলে যেতে হয় না বা আমাকে স্কুলে যাওয়ার দরকার নেই, আমার ভাত রান্না করতে হয় না, যখন সেন্টেন্সগুলো দ্বারা এরকম নেগেটিভ সেন্স প্রকাশ পায় তো সে ধরনের সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আমরা দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ডু বা ডাজ নট, সাবজেক্ট অনুযায়ী ডু বা ডাজ, তারপরে নট, তারপরে হ্যাভ টু, তারপরে ভি1। তোমরা অনেকেই মনে করতে পারো যে হ্যাবের পরে নট বসিয়ে এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হয়, কিন্তু না, এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে আমাদেরকে পার্সন বা সাবজেক্ট অনুযায়ী ডু নট বা ডাজ নট লিখতে হবে, তারপরে হ্যাভ টু, তারপরে ভার্বটি লিখতে হবে, তারপরে সেন্টেন্সের বাকি যে অংশটুকু থাকবে সেটি লিখতে হবে। তো আমরা কিছু উদাহরণ দেখি এসো। উই ডু নট হ্যাভ টু গো টু স্কুল, আমাদেরকে স্কুলে যেতে হয় না বা আমাদেরকে স্কুলে যেতে হবে না বা স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে এরকম ধরনের সেন্স যদি প্রকাশ পায় বা এরকম ধরনের কথা আমরা যদি বলতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে সেন্টেন্সটি গঠন করব। প্রথমে সাবজেক্ট, তারপরে ডু নট, তারপরে হ্যাভ টু, তারপরে মূল ভার্বটি লিখতে হবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু। আমাদেরকে রুমটি পরিষ্কার করতে হয় না,
বা আমাকে রুমটি পরিষ্কার করতে হয় না। আই ডু নট হ্যাভ টু ক্লিন দ্য রুম। আই ডু নট হ্যাভ টু ক্লিন দ্য রুম, আমাকে রুমটি পরিষ্কার করতে হয় না, আমার রুমটি পরিষ্কার করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি রুমটি পরিষ্কার করিও নি। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের সেন্স প্রকাশ করতে প্রথমে সাবজেক্ট, তারপরে ডু নট, তারপরে হ্যাভ টু, তারপরে মূল ভার্বটি ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে পারবে। দেখো আরও কিছু উদাহরণ। হি ডাজ নট হ্যাভ টু কুক রাইস। হি ডাজ নট হ্যাভ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না বা তার ভাত রান্না করার প্রয়োজন নেই, ভাত রান্না করতে হবে না, সে ভাত রান্নাও করেনি। কোনো একটি সেন্টেন্স দ্বারা যদি এরকম ধরনের সেন্স প্রকাশ পায়, এরকম ধরনের সেন্স বোঝায়, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করে ওই নেগেটিভ সেন্টেন্স টু বা হ্যাজ টু এর পাস্ট রূপ হলো হ্যাড টু, অর্থাৎ আমাকে এই কাজটি করতে হয়েছিল। আই হ্যাড টু ডু ইট, আমাকে এটি করতে হয়েছিল, আমাকে রান্না করতে হতো বা হয়েছিল। তো এই ধরনের সেন্স যদি প্রকাশ পায়, সেক্ষেত্রে আমরা হ্যাড টু দিয়ে সেন্টেন্স গঠন করতে পারি। উই হ্যাড টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হতো বা স্কুলে যেতে হয়েছিল। পাস্ট টেন্সের সেন্স প্রকাশ পাচ্ছে এই সেন্টেন্সগুলো দ্বারা। এক্ষেত্রে আমরা হ্যাভ টু এর পরিবর্তে আমরা কি হ্যাড টু ব্যবহার করেছি। এসব আমরা কিছু উদাহরণ দেখি। দে হ্যাড টু গো টু মার্কেট, তাকে বাজারে যেতে হতো বা তাকে বাজারে যেতে হয়েছিল। তাহলে হ্যাড টু আমরা কখন ব্যবহার করব? যদি ওই সেন্টেন্স দ্বারা জোর প্রকাশ পায়, তাকে অবশ্যই বাজারে যেতে হতো বা বাজারে যাওয়া লাগতো তার। সেক্ষেত্রে আমরা অতীতের কথা বলছি, পাস্ট টেন্সের কথা বলছি, এজন্য আমরা হ্যাড টু ব্যবহার করেছি। আই হ্যাড টু ক্লিন দ্য রুম, আমাকে রুমটি পরিষ্কার করতে হতো। আই হ্যাড টু ক্লিন দ্য রুম, অর্থাৎ কি আমি রুমটি পরিষ্কার করতে বাধ্য ছিলাম। তো এই সেন্টেন্স দ্বারা অতীত সেন্স প্রকাশ পাচ্ছে বা পাস্ট টেন্সকে প্রকাশ পাচ্ছে, এই জন্য আমরা হ্যাড টু ব্যবহার করে সেন্টেন্স গঠন করেছি। শি হ্যাড টু ডু ইট, তাকে এটি করতে হতো, তাকে এই কাজটি করতে হতো। হি হ্যাড টু ডু ইট, তাকে এই কাজটি করতে হতো বা সে এই কাজটি করতে বাধ্য ছিল। তো এই ধরনের সেন্স প্রকাশ পেলে আমরা অতীতের কোনো সেন্স প্রকাশ পেলে যে অতীতে কোনো একটি কাজ করতে হতো বা করতে হয়েছিল, এই ধরনের সেন্স প্রকাশ পেলে আমরা হ্যাড টু ব্যবহার করে সেন্টেন্সটি গঠন করেছি। তো আমরা এই হ্যাড টু এর নেগেটিভ সেন্স, যে সেন্টেন্সগুলো দ্বারা এরকম ধরনের সেন্স প্রকাশ পাচ্ছে বা এরকম ধরনের অর্থ প্রকাশ পাচ্ছে যে আমাকে এই কাজটি করতে হয়নি, আমাকে বাজারে যেতে হয়নি বা আমাকে বাজারে যেতে হতো না, তো এই ধরনের সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচারটি ফলো করব বা কীভাবে এই নেগেটিভ সেন্সগুলোকে আমরা স্পোকেন ইংলিশে ট্রান্সলেট করতে পারি, সে বিষয়ে সেই স্ট্রাকচারটি নিয়ে এখন আলোচনা করব। তাহলে দেখো আমরা যে স্ট্রাকচারটি লিখেছি ডিড নট হ্যাভ টু প্লাস V1, অর্থাৎ হ্যাড টু এর নেগেটিভ সেন্স যদি আমরা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ডিড নট হ্যাভ টু লিখতে হবে। ডিড নট হ্যাভ টু দিয়ে সেন্টেন্সটি গঠন করতে হবে। তো আমরা কিছু উদাহরণ দেখি। They did not have to clean the room, তাদেরকে রুমটি পরিষ্কার করতে হতো না, তাদের রুমটি পরিষ্কার করার প্রয়োজন হতো না। দে ডিড নট হ্যাভ টু ক্লিন দ্য রুম, তাদেরকে রুমটি পরিষ্কার করতে হতো না, তাদেরকে বাজারে যেতে হতো না বা আমাকে বাজারে যেতে হতো না। আই ডিড নট হ্যাভ টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হতো না। তো এক্ষেত্রে আমরা হ্যাড টু এর নেগেটিভ সেন্স কীভাবে প্রকাশ করছি? ডিড নট হ্যাভ টু দিয়ে হ্যাড টু এর নেগেটিভ সেন্সটা প্রকাশ করছি। দেখো আরও একটি সেন্টেন্স দেখো। উই did not have
টু স্পিক ইংলিশ। উই ডিড নট হ্যাভ টু স্পিক ইংলিশ, আমাদেরকে ইংরেজিতে বলতে হতো না। আমরা হয়তো বাইরে কোথাও বেড়াতে গেছি, কিন্তু আমাদেরকে ইংরেজিতে কথা বলা লাগতো না। কারণ কি, সেখানে আমাদের বাংলা ভাষাভাষী কিছু লোক পেয়েছি, যাদের সাথে আমরা ঘোরাঘুরি করে সব কিছু ইনস্ট্রাকশন বা দিক নির্দেশনা নিতে পারতাম। এজন্য আমাদেরকে ইংরেজিতে কথা বলা লাগতো না। উই ডিড নট হ্যাভ টু স্পিক ইংলিশ, আমাদেরকে ইংরেজিতে কথা বলা লাগতো না। শি ডিড নট have to cook every day তাকে প্রতিদিন রান্না করা লাগতো না, বা সে প্রতিদিন রান্না করতো না। she did not have to cook every day, did not ব্যবহার করে সেন্টেন্সটি গঠন করেছি। তো আমরা হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু এর নেগেটিভ সেন্সগুলো কখন, কোন ধরনের কনভারসেশনের ক্ষেত্রে কিভাবে আমরা প্রয়োগ করব, সে বিষয়ে বিস্তারিত জানলাম আজকের ক্লাসে।